হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ঈদের পরে আমরা আবারও বরিশাল আর্মড পুলিশ পাবলিক স্কুল বরিশাল থেকে যে অনলাইন ক্লাস নিয়মিত আহ, চলছে তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে আহ, এসেছি। আজ আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ, অথবা বলতে পারো রাইট ইউজ অফ ভার্বের সঠিক ব্যবহার। তো আমরা জানি ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ সেন্টেন্স। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। ভার্ব যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আমরা কোনো ফ্রি হ্যান্ড রাইটিং বা লিখতে গেলে তোমরা যে নিজে বানিয়ে বানিয়ে কিছু লিখবে সেটা তোমরা পারবে না। প্যারাগ্রাফ অথবা কোনো সেন্টেন্স অথবা কোনো টপিকস অথবা তোমরা কথা বলতে গেলে ভার্বের যে কোনটা সিঙ্গুলার হবে, কোনটা প্লুরাল হবে, কোন প্রেজেন্ট টেন্স হবে, কোনটা পাস্ট টেন্স হবে, কোনটা ফিউচার টেন্স হবে, সেটা আদৌ বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা আজকে শুরু করতেছি রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বের অনেকগুলো রুলস আছে। সেই রুলস একদিনে বা 2, 4, 5 দিনে এটা বলে পড়িয়ে শেষ করা যাবে না। তো আমি চেষ্টা করব তোমাদের পার্ট বাই পার্ট তোমাদের রাইট ফর্ম ভার্বের রুলসগুলো পড়াতে, এবং যথাসম্ভব চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। তো আজকে এই প্রথম অংশ ভিডিওর রাইট ফর্ম ভার্বের যে যতগুলো রুলস আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে তো সাধারণ যে কোনো গ্রামার বইতে প্রথমে একটা রুলস লেখা থাকে, সেটা হচ্ছে যে 1 নম্বর রুলস, যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে। কোন সাবজেক্ট? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, এস অথবা ইএস অথবা আইএস যোগ করতে হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, রুট হচ্ছে 1 নম্বরে যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস অথবা আইএস যোগ করতে হয়। যেমন হি রাইটস, হি WRI, হি রাইটস এ লেটার, LETTER, হি রাইটস এ লেটার। সাধারণত পরীক্ষা যখন আসবে সেন্টেন্স তোমাদের প্যাসেজ আকারে আসবে, কিন্তু প্যাসেজ আকারে আসলে তোমাদের ভার্বগুলো সেখানে ঠিক করে লিখতে হবে। তোমাদের পরীক্ষায় এইটা ভুল থাকে, এভাবে থাকতে পারে, যে এভাবে থাকতে পারে হি টু রাইট, WRITE, হি টু রাইট এ লেটার। তাহলে আমাদের অ্যান্সার কী লিখতে হবে? অ্যান্সার লিখতে হবে হি রাইটস এ লেটার। এটা এখানে এস যোগ হয়েছে, ই পর্যন্ত ছিল, এস যোগ হয়েছে, তাহলে হি রাইটস এ লেটার, এস যোগ হয়েছে। যদি আমরা এটাকে এভাবে লিখতে চাই যে আইএস যোগ করতে চাই, তাহলে কী হবে? হাসান টু ফ্লাই, এ কাইট, হাসান একটি ঘুড়ি উড়ায়। তো এটাকে যদি আমরা কারেক্ট করতে চাই, এই ভার্বটাকে যদি আমরা সঠিক করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে হাসান ফ্লাইস এ কাইট। এখানে আমরা আইএস যোগ করছি। সাধারণত শব্দের শেষে যদি ওয়াই থাকে, সেটার ক্ষেত্রে যদি আমরা এস অথবা ইএস যোগ করতে চাই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই হয় এবং ইএস যোগ করতে হয়। এরপরে হি টু গো টু স্কুল, সে স্কুলে যায়। এটাকে যদি আমরা, এটা সঠিক ভুল আছে, আমরা যদি সঠিক করতে চাই, তাহলে সঠিক করলে কী হবে? সঠিক করলে হবে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এভাবে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এবং এই সাবজেক্ট যদি থার্ড পারসন, হি থার্ড পারসন, তাহলে আমাদের পার্সন আগে জানতে হবে। পার্সন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে
এস অথবা ইএস অথবা আইএস যোগ করতে হবে। 2 নম্বর রুলস হচ্ছে রাইট ফর্ম, আমি যে রুলস হিসেবে পড়াবো সেই হিসেবে 2 নম্বর আমি সব রুলসগুলো পড়াবো, কমপক্ষে 50টার মতো রুলস তোমাদের পড়ানো হবে। সেক্ষেত্রে 2 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ অর্থ চিরন্তন সত্য, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য, অথবা হিস্ট্রিক্যাল ইভেন্ট বা ঐতিহাসিক ঘটনা হয়, তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্স অর্থ বিশ্ব, ইউনিভার্সাল থেকে ইউনিভার্স থেকে ইউনিভার্সাল মানে বিশ্বব্যাপী যেটাকে সত্য মনে করে, বিশ্বের সকল মানুষ যেটাকে সত্য ভাবে, এরকম সেন্টেন্স যদি হয় সেটাকে ইউনিভার্সাল সেন্টেন্স বলে। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য মানে সব মানুষ যেটাকে সত্য বলে। যেমন রুলস হিসেবে দ্য সান টু রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান টু রাইজ ইন দ্য ইস্ট, এটা ভুল সেন্টেন্স, এটাকে আমরা সঠিক করতে হবে আমাদের। তাহলে কী লিখতে হবে? দ্য সান রাইজড লিখতে পারবো না আমরা, কী লিখতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে। রাইজেস, RISES, রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিক থেকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে প্রথম যে রুলটা আমরা পড়ছি থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, সেক্ষেত্রে এটা ইএস হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম কি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। এরপরে আমরা বলতে পারি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মাদার টু রিড টু রিসাইট, RECIT, mother to recite the Holy Quran, Holy Quran every morning, every মর্নিং। মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে। কেন আমি রিসাইট বলছি? আমি রিড বলতে পারতাম, রিড দ্বারা পড়া বোঝায়, আর রিসাইট দ্বারা তেলাওয়াত বা আবৃত্তি করা বোঝায়। তো মাদার টু রিসাইট দ্য হোলি কোরআন এভরি মর্নিং, মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, এটা হচ্ছে তার অভ্যাসগত সত্য। যেহেতু প্রতিদিন সকালে করে, এটা তার অভ্যাস। এই অভ্যাসগত সত্য হলে এখানে লিখতে হবে মাদার রিসাইটস the Holy Quran every morning, মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে। মাদার রিসাইটস দ্য হোলি কোরআন এভরি মর্নিং, মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, এটা হচ্ছে অভ্যাসগত সত্য। এরপরে ঐতিহাসিক ঘটনা যদি হয়, ঐতিহাসিক ঘটনা কি? যদি আমরা বলি যে 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এটা যদি বলি যে 20 মার্চ ওয়াজ, তাহলে হবে না, কারণ এটা ইজ প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে হবে। 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অথবা 21 মার্চ ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো এভাবে বলতে হবে। কি তোমরা বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে 3 নম্বর রুলস হচ্ছে, যদি সময় উল্লেখ থাকে না এরকম সেন্টেন্সে যদি এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি ইত্যাদি থাকে, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, সামটাইমস, অকেশনালি ইত্যাদি যদি থাকে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে কি রুলসটা কি? রুলসটা হচ্ছে সময় উল্লেখ থাকে না এমন বাক্যে যদি অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, অফেন, ডেইলি ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন হি সামটাইমস টু কাম হিয়ার, he sometimes to come here,
সে মাঝে মধ্যে এখানে আসে, সেন্টেন্সটা এখানে কী লিখতে হবে, ভুল আছে, লিখতে হবে হি সামটাইমস comes here, হি সামটাইমস কামস হিয়ার, সে মাঝে মধ্যে এখানে আসে। তাহলে কি জানতে পারলাম আমরা, যে সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, এভরিডে, ডেইলি ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এরপর আমরা পরের রুলসটা পড়ব 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস কী থাকবে? 4 নম্বর রুলস, যদি কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব না থাকে, সেই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাই, সেই সেন্টেন্সটাতে টেন্স অনুযায়ী আর টেন্স এবং পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড অতিরিক্ত বসাতে হবে। কোনো সেন্টেন্সে আবারও খেয়াল করে শোনো, যে কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব অর্থাৎ অ্যামিজার, বি ভার্ব মানে কি অ্যামিজার, ওয়াজার, বিন ইত্যাদি না থাকে, সেই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে সেই সেন্টেন্সটাকে অতিরিক্ত ডু, ডাজ, ডিড বসিয়ে করতে হবে। যেমন হি রাইটস এ লেটার, এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে একটাই মেইন ভার্ব আছে, রাইট। তাহলে আমাকে কি লিখতে হবে, হি ডাজ নট রাইট এ লেটার, সে এটা চিঠি লেখে না, এটা নেগেটিভ করলাম। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে কী হবে, ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে। এটাকে ইন্টারোগেটিভ আরও একভাবে করা যায়, ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে না। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব না, এখানে কোনো বি ভার্ব নাই, বি ভার্ব যদি না থাকে, সেই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে নেগেটিভ করতে গেলে আমাদের ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। আচ্ছা, তার ডু নট কোথায় বসে? যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখি, উই শুধু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ হবে, বাকি সবার ক্ষেত্রে ডু হবে। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কী হবে, উই ডু নট, এটা সংক্ষিপ্ত ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম, তোমরা ডন্ট লিখতে পারো। উই ডু নট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। অথবা এটাকে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে কী হবে, ডু উই গো টু স্কুল। অথবা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কী হয়, ডন্ট উই গো টু স্কুল। এই হচ্ছে গেল কি, যে সেন্টেন্স যদি এরপর যদি পাস্ট টেন্সে থাকতো, তাহলে এটা ডিড হইতো। পাস্ট টেন্সে সবার জন্যই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবার জন্যই ডিড বসাতে হয়, ডিড দিয়ে করতে হয়। এই হচ্ছে আমাদের বি ভার্ব ভিন সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে। এরপরে কোনো সেন্টেন্স যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস সিজন, দিস ইয়ার ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস সিজন, দিস ইয়ার ইত্যাদি থাকলে কোনো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে এই নাও এগুলো থাকা সত্ত্বেও ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল হিসেবে তোমরা দেখো, নাও হি টু রিড এ বুক,
এটাকে যদি আমরা সঠিক করি তাহলে কী হবে, নাও, অথবা নাও এটা অ্যাডভার্ব, এটা শেষে দেওয়া যায়। যদি সেন্টেন্স এভাবে থাকতে পারে, হি টু রিড এ বুক নাও, নাও প্রথমে আসতে পারে, শেষে আসতে পারে, মাঝখানে বসতে পারে, যেহেতু অ্যাডভার্ব। নাও তাহলে কী হবে, নাও হি ইজ রিডিং এ বুক। যেহেতু এখানে ব্র্যাকেটে মেইন ভার্ব ছিল, কিন্তু ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকতো তাহলে কী হতো, ব্র্যাকেটে টু বি ভার্ব থাকলে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে। যেমন দেখো, নাও হি টু বি ইন at this moment, এই মুহূর্তে সে অসুস্থ। তাহলে এই মুহূর্তে সে অসুস্থ হইতেছে, আমরা এই কথা বলতে পারি না, তাহলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হি ইজ ইল at this moment, হি ইজ ইল অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে সে অসুস্থ। তাহলে কী হলো রুলটা হচ্ছে কোনো সেন্টেন্স যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, দিস সিজন, দিস ইয়ার ইত্যাদি কোনো সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটাকে যদি আমরা ভার্বটা কী হবে, যে মেন ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর যদি ব্র্যাকেটে টু বি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ব্র্যাকেটে মেন ভার্ব থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ব্র্যাকেটে যদি টু বি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, আর একটা রুল তোমাদের এখন পড়াবো, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার। আবার বলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার থাকে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন কী হবে, হি টু write a letter just now, হি টু রাইট এ লেটার জাস্ট নাও, সে এই মুহূর্তে একটা চিঠি লিখতেছে, তাহলে কী করতে হবে, হি হ্যাজ রিটেন, WRITTEN, রিটেন এ লেটার জাস্ট নাও, এই মুহূর্তে সে একটা চিঠি লিখতেছে, তাহলে জাস্ট নাও, অলরেডি দিয়ে আমি একটা লিখি, দে টু রিচ দেয়ার they already to reach there, তাহলে কী হবে, they have already reached there, they have already reached there। এটা যদি এভার থাকলে সাধারণত সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয়, নেভার থাকলে সেন্টেন্সটা সাধারণত নেগেটিভ হয়। তাহলে রুলটা হলে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো বন্ধুরা, আজকে তোমাদের
এই পর্বে এখানেই আমি শেষ করছি। তোমরা এগুলো ভালো করে পড়বে, বুঝবে, আবার বারবার ভিডিও দেখবে, দেখে বুঝে নেবে। ইনশাল্লাহ তোমরা ভালো করবে। এখানেই শেষ।